আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন বা ভিউয়ার্স যারা আছেন সবাইকে জানাচ্ছি প্রত্যাশা কোচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রুবেল হোসাইন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা এক নজরে রাইট ফর্ম অফ ভার্বের জাস্ট 40টা নিয়মই আমরা শেষ করে দিব। 40টা নিয়মই রাইট ফর্ম অফ ভার্ব শেষ ইনশাআল্লাহ। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মগুলো কোথায় কোথায় বসবে সেই নিয়ম নিয়ে মাত্র 40টা নিয়ম আমরা দেখে, 40টাও লাগবে না, আমরা মোটামুটি ভাবে বলতে পারি 30-35টা রুলস শিখলেই আমরা রাইট ফর্ম অফ ভার্বটা কভার করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একটু দ্রুত একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কি না, দ্রুত আমাকে একটু জানান। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নেন আজকের ক্লাসে, এবং কোনো কিছু সমস্যা আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দ্রুত একটু কাইন্ডলি জানিয়ে দেন। আমাদের আজকের আলোচ্য বিষয় রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। জাস্ট আমরা আজকে 40টা নিয়ম শিখব। 40টা নিয়ম বড় বড় নিয়ম না, এক কথায় এট এ গ্লান্স, এক নজরেই আমরা 40টা রুল শিখেই রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট একটু যুক্ত হয়ে নেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে সেটা একটু জানান। আচ্ছা, আমি এখানে সবকিছু ঠিকঠাক আছে, মেবি সবকিছুই শুনতে পাচ্ছি। তোমাদের ওখানে কোনো সমস্যা ফেস হলে বা কোনো প্রবলেম হলে আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও। শুনতে পাচ্ছি তোমাদের আচ্ছা, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বস মাথায় রাখবা। রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে আমি প্রথমে প্রত্যেকটা ক্লাসেই বলি যে কোনো কিছু শিখতে, কোনো কিছু আমরা অ্যাপ্লাই করতে গেলে আমাদের আগে কয়েকটা বিষয় জানতে হবে। এই বিষয়টা কি, এই বিষয়টা কি, এই বিষয়টা কাকে বলে, কি কাকে বলে এবং এর ব্যবহার কি, এইগুলোই হচ্ছে প্রত্যেকটা বিষয়। প্রত্যেকটা বিষয়ের কি কাকে বলে, অর্থ কি, এইগুলো আমাদের আগে জানতে হবে। কি কাকে বলে, অর্থ কি, অন্তত এই 3টে বিষয় আমাদের জানতে হবে। তাহলেই আমরা মোটামুটি বলতে পারি যে হ্যাঁ, আমরা সঠিকভাবে সবকিছু আয়ত্তে নিতে পারবো। আচ্ছা, আমাকে দ্রুত একটু জানাও, আমি দ্রুত একটু শুরু করতে চাচ্ছি। দ্রুত আমাকে একটু জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমি দ্রুতই শুরু করব। 1 মিনিটের মধ্যেই আমরা আজকের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। সবাই আমাকে একটু দ্রুত একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
আচ্ছা ঠিক আছে, নাও আমরা শুরু করি আজকের ক্লাসটা। আচ্ছা, সবকিছু আমরা মোটামুটি বুঝতে পারছি যে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে চলো শুরু করি। রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বের এই জাস্ট এক নজরেই 40টা নিয়ম, মানে 40টা নিয়ম বেশি না, কিন্তু অল্প কয়েকটা আমরা বাছাই কিছু করে নিয়ে এসেছি। চলো তার আগে আমরা শিখে নেই যে রাইট ফর্ম অফ ভার্বস বলতে কি বোঝায়, রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে, রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার কি। আমরা কোনো একটি সেন্টেন্স অর্থাৎ একটি সেন্টেন্সকে সঠিকভাবে লেখা বলার জন্য সঠিক ভার্ব বাছাই করারটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস। কি বলেছি? একটি সেন্টেন্সকে সঠিকভাবে লেখা এবং বলার সঠিক ভার্ব বাছাই করার নিয়মটাই রাইট ফর্ম অফ ভার্ব। সহজ কথায় রাইট মানে সঠিক, ফর্ম মানে কি আমরা জানি। ফর্ম মানে আমরা দুইটা, একটা এই ফর্ম জানি আর একটা FORM এই ফর্ম। এই ফর্ম মানে হতে থেকে, আর এই ফর্ম মানে হচ্ছে রূপ। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ এই ভার্বের সঠিক রূপগুলোকেই চিহ্নিত করাকেই রাইট ফর্ম অফ ভার্বস বলে। তাহলে আমরা সহজেই একটা বিষয় অনুমান করতে পারি যে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে রাইট ফর্ম অফ ভার্বস। মাথায় রাখবা রাইট ফর্ম অফ ভার্বস এই জিনিসটা কিভাবে আমরা মনে রাখবো। জাস্ট এই সিমটি যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অনায়াসেই তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? রাইট মানে কি আমরা জানি এক রাইট মানে হয় সঠিক, এক রাইট মানে হয় অধিকার, কিন্তু এইখানে হচ্ছে সঠিক। ফর্ম মানে কি? রূপ। অফ মানে হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ বা ফর্ম গুলোকেই রাইট ফর্ম অফ ভার্বস বলে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো একটি ভার্বের কয়টি রূপ হয়? আমাকে একটু দেখি উত্তর দাও তো দেখি। একটি ভার্বের কয়টি রূপ হয়? 2টি রূপ হয়, 3টি রূপ হয়, 4টি রূপ হয়, নাকি 6টি রূপ হয়? একটি ভার্বের কয়টি রূপ হতে পারে? একটি ভার্বের কয়টি রূপ হতে পারে? আমাকে একটু সবাই একটু বলো দেখি যে একটি ভার্বের কয়টি রূপ হতে পারে? চলে যাবা? আচ্ছা যাবা। আচ্ছা ভাইয়া ভিডিও ক্লিয়ার আসছে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই সালাম দিচ্ছ। আচ্ছা এখন আমাকে বলো তো ভিডিও কি এখন ক্লিয়ার হচ্ছে নাকি এখনো ঝাপসা ঝাপসা? আচ্ছা আমাকে একটু দ্রুত একটু জানাও এখনো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু দ্রুত একটু জানাও যে এখনো ঝাপসা আসছে কিনা। আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দিবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু দেখো, আমি বলছি একটি ভার্বের কয়টি রূপ হয় আমাকে বলো দেখি। আমরা তো সবাই জানি, আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট বলবে 3টি, যে আমরা জানি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল 3টা ফর্ম হয়, তাই কিনা? দেখো আমরা কিভাবে আজকে শিখতে হবে জাস্ট এই কথাটা একটু মাথায় রাখো। আমি তোমাকে ধরো এই যে ডু ভার্ব, এই ডু একটি ভার্ব, আমি মনে করলাম গো একটি ভার্ব। আচ্ছা তোমাদের ডু দিয়েই বলি, একটা ভার্বে দিয়ে বলি। একটি ভার্বের কয়টি রূপ হয় জানো? একটি ভার্বের 6টি রূপ হয়। কয়টি রূপ হয় ভাইয়া? 6টি রূপ। এখন হয়তো বা মাথা গুলিয়ে যেতে পারে, ভাইয়া 6টি কেন? আমরা তো জানি 3টে। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল 3টা ফর্ম হয়, কিন্তু আসলে না। একটি ফর্মের মানে একটি ভার্বের 6টি রূপ হয়। কিভাবে 6টি রূপ হয়? সে মনে করো এই ডু একটি হচ্ছে ভার্ব, এই ডু একটি ভার্ব। এই ডু ভার্বের এইটা যেটা আছে, যেটা জন্মগতভাবে থাকে সেটা প্রেজেন্ট, আমরা মনে করতে এটা হচ্ছে B1 ভার্ব। তাহলে ডু এর B2 হবে কি? ডিড। ডিড হচ্ছে B2 ফর্ম। আর এইখানে যদি আমরা বলি ডান, এই ডানটা হচ্ছে ভার্বের B3। তারপরে এখন দেখো এই যে টু ডু, টু ডু এটি কি বলা হয়? ইনফিনিটিভ। কি বলা হয় ভাইয়া? এটি ইনফিনিটিভ।
এটি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস বেস ফর্ম যাকে বলা হয় তাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে চারটা অলরেডি হয়ে গেছে। এই যে ডু এর সাথে আমরা ইএস যুক্ত করি, ডাস ইএস যুক্ত করি, ই অথবা অর্থাৎ এস এস অথবা ইএস যুক্ত করে যে ভার্ব হয় তাদেরকে বলি আমরা। তাহলে অলরেডি একটা পেয়েছি, দুইটা পেয়েছি, তিনটা পেয়েছি, চারটা পেয়েছি, পাঁচ পেয়েছি, আর আরেকটা কি আছে, এই যে 6 নাম্বার যেটা ডুইং, অর্থাৎ আমরা বলতে পারি একটি ভার্বের 6টি রূপ হয়। কয়টি রূপ হয় ভাইয়া? একটি ভার্বের 6টি রূপ হয়, এতটুকু মাথায় রাখবা। আচ্ছা, এই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, হ্যাঁ এই তো ভাইয়া আরমান রোহান ভাইয়া বলেছেন যে আমরা সহজেই বলতে পারি একটি ভার্বের 6টি রূপ হবে। আচ্ছা, এখন মোটামুটি সবকিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে সবাইকে আমি রিকোয়েস্ট করব খাতা কলম নিয়ে বসে যাও আর নোট করতে থাকো। তা আমরা আজকে জাস্ট এই এক নজরে রাইট ফর্ম ভার্বগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সবাইকে একটু খাতা কলম নিয়ে বসতে বলছি, সবাই একটু খাতা কলম নিয়ে বসবা এবং সবগুলো হচ্ছে নোট করে রাখবা। সবাই খাতা কলম নিয়ে বসো আর নোট করে রাখো, আজকে যেন আমরা সহজেই সবকিছু সুন্দরভাবে আজকের রাইট ফর্ম অফ ভার্বটা যেন আমরা শেষ করতে পারি। সেই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব খাতা কলম নিয়ে বসবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাঝে মাঝে ঝাপসা ঝাপসা মনে হয় নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, একটু ঝাপসা ঝাপসা, মাঝে মাঝে একটু ঝাপসা ঝাপসা মনে হতে পারে। একটু জাস্ট কষ্ট করে, হয়তো ওই যে মাঝে মাঝে নেট প্রবলেম করে, সেই জন্য একটু কষ্ট করে থাকতে হবে ভাইয়া। সবাই খাতা কলম বের করেছেন কিনা? আমি কি পড়াশোনা শুরু করতে পারি? সবাই খাতা কলম কি বের করেছেন? এখন কি এখনো দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে, আশা করছি এখন সবকিছু ক্লিয়ার আছে। দেখো তাহলে একটি ভার্বের কয়টি রূপ হবে ভাইয়া? একটি ভার্বের 6টি রূপ হয়, অর্থাৎ এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এই 6টি রূপ বা এই 6টি ফর্ম কোথায় কোন জায়গায় বসবে, কি কি আমরা জানি? ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এছাড়াও ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে টু প্লাস বি অন, ভার্বের সাথে ইএস যুক্ত করে, অর্থাৎ এই 6টি রূপ যে হয়, এই 6টি রূপের ব্যবহারের নিয়মকেই রাইট ফর্ম অফ ভার্ব বলে। ভার্বের তাহলে এই 6টি রূপ বা এই 6টি যেখানে, আচ্ছা আমরা যেখানে ভার্বের বি অন ব্যবহার করব, কোথায় ভার্বের বি অন ব্যবহার করব, কোথায় ভার্বের বি টু ব্যবহার করব, কোথায় ভার্বের বি থ্রি ব্যবহার করব, এবং কোথায় টু প্লাস বি অন ব্যবহার করব, এবং কোথায় ইএস যুক্ত করে ব্যবহার করব, ইএস অথবা এস অথবা ইএস যুক্ত করব, এবং কোথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করব। এই যে 6টি নিয়মকেই কি বলা হয়? এই 6টি নিয়মকেই রাইট ফর্ম অফ ভার্বস বলা হয়। আশা করছি যে তোমরা সকলেই এখন বুঝতে পেরেছো যে একটি ভার্বের 6টি রূপ হবে। এই 6টি রূপের নিয়মকেই আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখে বলবো। একটি ভার্বের 6টি নিয়মকেই রাইট ফর্ম অফ ভার্ব শিখে ফেলবো। আমরা বেসিক থেকে সবগুলোই দিয়ে দিয়েছি, সেই জন্য একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে জাস্ট এক নজরে এই 40টা নিয়ম আমরা শিখে ফেলবো, তাহলে ভর্তি পরীক্ষার জন্য ফিনিশ। 1 নাম্বার দেখো,
এক নম্বর রুলসে কি আছে, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা এখানে একটু পারসন সম্পর্কে একটু বলে নেই। পারসন মানে কি? পারসন মানে ব্যক্তি না, পারসন মানে হচ্ছে পুরুষ। পারসন মানে কি ভাইয়া? পুরুষ। আমরা জানি পারসন তিন প্রকার, একটি হচ্ছে ফার্স্ট পারসন, একটি হচ্ছে সেকেন্ড পারসন, একটি হচ্ছে থার্ড পারসন। এখন বলেছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমরা জানি পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। পৃথিবীতে আর যত কিছু আছে সবগুলো থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে কি হবে ভাইয়া? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আচ্ছা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এখন আচ্ছা, এখন আমাকে বলো তো ভাইয়া, এখন কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমাকে একটু এখন জানাও তো যে এখন কি সমস্যা কিনা, আমি তাহলে দ্রুত আজকের ক্লাসটা আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আচ্ছা, এখন আমরা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। আশা করছি যে এখন আমাদের আর সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো নাম্বার 1 এ আমরা চলে আসছি কি, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ওই একটা সেন্টেন্স একটা স্ট্রাকচার দিয়ে রাখবে, ওইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, আমরা বললাম কি আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু আছে সবগুলো থার্ড পারসন। ওই থার্ড পারসনের যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তার সাথে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। এখন দেখো কোনগুলোর সাথে এস যুক্ত করব আর কোনগুলোর সাথে ইএস যুক্ত করব। মাথায় রাখবা সবগুলোর সাথেই, এই সব ভার্বের সাথেই এস যুক্ত হয়। আর ইএস যুক্ত হয় কোনগুলোর সাথে? মনে রাখবা ইএস যুক্ত হয় যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে এস এইচ, সি এইচ, এস এইচ, এক্স ও জেড আছে, যে সকল ভার্বের শেষে এস এস, সি এইচ, এস এইচ, এক্স ও জেড আছে, সেই সকল শব্দের সাথে কি হবে? ইএস যুক্ত হবে। ফর এক্সাম্পল আমি যদি এইখানে বলি, ধরো আমি বললাম এই যে তোমাকে আমি কি বলবো, তোমাকে আমি বললাম জাস্ট এইখানেই মনে করো এই যে লিভ, লিভ শব্দটা, এই লিভ শব্দটাকে আমি যদি সিঙ্গুলার করতে যাই তাহলে এই যে এস যুক্ত করে দিয়ে এটা সিঙ্গুলার হলো। আর একে আমি ইএস যুক্ত কেমনে করব? এই যে আমি বললাম বেস্ট উইশেস। এখন এই সেন্টেন্সকে যদি আমি অর্থাৎ এই ভার্বকে যদি সিঙ্গুলার করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হবে। কি করা লাগবে ভাইয়া? ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হবে। আরেকটা কথা তোমাদের একটু স্মরণ করে দেই, নাউনের সাথে, এই নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় এই নাউনটা হয়ে যায় প্লুরাল। কি হয় ভাইয়া? এই নাউনটা হয়ে যায় প্লুরাল। আর আরেকটা কি কথা ভাইয়া? আর ভার্বের সাথে যদি, ভার্বের সাথে, এই ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয়। তাহলে একটা কথা ক্লিয়ার যে নাউন জন্মগতভাবে কিসে থাকে ভাইয়া? নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, আর ওর সাথে এস অথবা ইএস যুক্ত হলে সেটা প্লুরাল হয়। আর ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, ওর সাথে এস অথবা ইএস যুক্ত করলে সিঙ্গুলার হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বোঝেন আমি আরেকটু শর্টকাট টেকনিক ইউজ করে বলি। নাউন, নাউন তো আমরা জানি পৃথিবীতে যে সকল ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটা নাউন, আর ভার্ব কি? পৃথিবীতে যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। তাহলে নাম, আমার নাম রুবেল, তাহলে বলো তো এটা একটা নাম বোঝাচ্ছে, এটি একটি নাউন। আমি ধরো ঘুমাচ্ছি বা আমি ক্লাস নিচ্ছি, এটা কি কাজ করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। তাহলে যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেটি হবে ভার্ব। আমি ক্লাস নিচ্ছি, আমি নাউন। তাহলে নাউন জন্মগতভাবে যেটা থাকবে সেটা কিসে থাকে?
নাউন জন্মগতভাবে সিঙ্গুলারে থাকে, ওর সাথে যদি এই যে জামা প্যান্ট কোট যদি যুক্ত করে দেই সে হয় প্লুরালে, আর ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, ওর সাথে এক্সট্রা জামা কাপড় যুক্ত করলে সেটা হয় সিঙ্গুলার। আশা করছি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো মন্তব্য বা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া সবকিছু, আচ্ছা অপূর্বদার সাথে তো, আচ্ছা ভার্বের সাথে এসে সিঙ্গুলার, এই তো ভেরি গুড ভাইয়া। আচ্ছা মাঝে মাঝে এই নেট সমস্যা হয়ে যাচ্ছে, কেমন লাগে বলো? আচ্ছা আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এক নম্বরের আশা করছি বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই ভার্বের সাথে কি হবে, এস অথবা ইএস যুক্ত হয়ে সেই ভার্বটা কি হবে ভাইয়া, সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখন দেখো শি রাইটস এ লেটার, এখন এই সাবজেক্টটা শি, এটি একটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট হিসাবে আছে, এই ভার্বটাকে আমাকে কি করতে হবে, এস অথবা ইএস লাগাতে হবে। এখন এই শব্দের শেষে এই যে এস এস সি এইচ এস এইচ এক্স ও জেড এরা কি আছে, নাই। তাহলে এই শব্দে খালি এস লাগালেই হয়ে যাবে। শি রাইটস, এই যে এস লাগিয়ে রাইটস এ লেটার। আর দা বেবি ক্রাই, এই শব্দের সাথে এখন তোমরা মনে করতে পারো এই ক্রাইয়ের সাথে শুধু এস লাগাই দিলেই তো প্লুরাল সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু না ভাইয়া, আমরা ইতিমধ্যে ডিগ্রিতে পড়েছি যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনান্ট থাকে তাহলে এই ওয়াই এর পরিবর্তে আই করে নিতে হয় এবং তার সাথে ই এর যুক্ত করে নিতে হয়। এটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি। তাই এই ক্রাই শব্দ ক্রাইস হয়ে যাবে, বেবি দা বেবি ক্রাইস। তাহলে এক নাম্বার রুলস যেটা আমরা শিখলাম এটাতে আমাদের আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা আমাকে দ্রুত একটু কাইন্ডলি জানান যে মোটামুটি বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা এক নাম্বার রুলসটা বুঝতে পারছি আর কি। আমাকে একটু দ্রুত জানাবেন যে এক নাম্বারে কোনো সমস্যা হয়েছে কিনা, এক নাম্বার রুলসটা বুঝতে কোনো সমস্যা হলো কিনা আমাকে একটু দ্রুত একটু জানান। আমরা এখন দুই নাম্বার রুলসে আসবো। দুই নাম্বার রুলস জাস্ট একটা স্ট্রাকচার শিখে ফেলবো। কিসের স্ট্রাকচার? বিফোর এর নিয়ম। আমরা কি শিখবো এখন ভাইয়া? বিফোর এর নিয়ম। বিফোর এর নিয়মটা কেমনে শিখবো এই দিকে একটু লক্ষ্য করো। বিফোর এর নিয়মটা মাথায় রাখবো। কোন সেন্টেন্সে যদি বিফোর থাকে, বলো তো বিফোর, এই বিফোর মানে কি, অর্থ কি, বাংলা অর্থ কি ভাইয়া? বিফোর মানে কি এবং আফটার মানে কি? বিফোর এবং আফটার, এই বিফোর এবং আফটার মানে পরে, এর বাংলা দ্বারা হচ্ছে পরে। আর বিফোর মানে কি ভাইয়া? বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর মানে পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে। এই বাংলা কোন সেন্টেন্সে যদি তুমি বিফোর দেখো, কি দেখো ভাইয়া? বিফোর দেখো, তাহলে কি করবা? বিফোরের পূর্বে ভার্বের বি3 ফর্ম করবা। ভার্বের বি3 বলতে কি বোঝায়? পাস্ট পারফেক্ট টেন্স। কি করবো ভাইয়া? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্স লেখার গঠন সহজ স্ট্রাকচার কি মাথায় রাখবা? হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম, হ্যাড প্লাস ভার্বের বি3, তারপরে বিফোর, তারপরে পাস্ট টেন্স ভার্বের বি2। এইটুকু একটু মাথায় রাখবা তাহলেই হবে। দেখো এই যে এটার অ্যানসার দিয়ে দিয়েছি, উই হ্যাড রিসেট আওয়ার স্কুল বিফোর দ্য বেল র‍্যাং। এই যে এখানে এই সেন্টেন্সে বিফোর আছে, কি আছে ভাইয়া? বিফোর আছে। তাহলে বিফোরের পূর্বে এই যে হ্যাড রিসেট অর্থাৎ ভার্বের বি3, হ্যাড প্লাস ভার্বের বি3, এবং পরে কি হয়েছে? বিফোরের পরে এই যে রিং থেকে, এই যে র‍্যাং থেকে এই যে র‍্যাংটা ভার্বের বি2 ফর্ম হয়েছে। তাই বিফোরের একটা নিয়ম শিখেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, যে একটা নিয়মেই যে কি বিফোরের পূর্বে হ্যাড প্লাস বি3 থাকবে, বিফোরের পূর্বে হ্যাড প্লাস বি3 এবং বিফোরের পরে কি যুক্ত করতে হবে, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। এতটুকু মাথায় রাখবা। তাহলে এখন দুই নাম্বারটা বলো।
2 নাম্বারটা দেখো বলছে the police had died before the doctor, এইখানে came। এখন আমাকে বলো এখানে কিন্তু had died কিন্তু দিয়ে দেওয়া আছে, অর্থাৎ প্রথমেই had প্লাস ভার্বের be3 দেওয়া আছে, মাঝখানে কি আছে ভাইয়া before আছে, তাহলে before এর পরে আমাকে কি লাগাতে হবে ভার্বের be2 ফর্ম লাগাতে হবে। তাহলে এই কামটা আছে, ধরো এই কামটা হয় be1 ফর্ম এবং এই কামটাই হয় be3 ফর্ম। এখন আমাকে তো লাগাতে হবে হচ্ছে be2, তাই এইখানে এই যে came শব্দটা হচ্ছে be2, কামের be2 হচ্ছে came, তাই the patient had died before the doctor came। তাহলে বিফোর এর যদি কোনো পরীক্ষায় বিফোর আসে মাথায় যেন সেটআপ হয়ে থাকে বিফোর এর পূর্বে হ্যাড প্লাস ভার্বের বি3, বিফোর এর পূর্বে কি লাগাতে হবে ভার্বের বি2, এতটুকু মাথায় থাকলেই হবে। আর আফটার এর নিয়মটা কি ভাইয়া, আফটার এর নিয়মটাই মাথায় রাখবা, প্রথমে থাকবে বি2, আফটার মানেই মাথায় রাখবা বিফোর এর পূর্বে, অর্থাৎ বিফোর এর বিপরীত। এই বিফোর এই বিফোর এর বিপরীত আফটার, বিপরীত কি ভাইয়া বিপরীত আফটার, এতটুকু মাথায় রাখবা। আগে পরে মানে বিপরীত, তাহলে আফটার এর ক্ষেত্রে কি হবে প্রথমেই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের বি3, এতটুকু জাস্ট একটু মাথায় রাখবা। তাহলে দেখো দে অ্যারিভেড দ্য স্টেশন আফটার, এই সেন্টেন্সে আগে আফটার কে দাগ দাও, তাহলে আফটার এর পূর্বে এখানে কি বি2 দিয়ে দেওয়া আছে, আচ্ছা তারপরে আমাকে কি লাগাতে হবে বি3 লাগাতে হবে, এই লিভ এর পূর্বে কি লাগাতে হবে হ্যাড লিভড, মাথায় রাখবা বি3 মানেই হ্যাড প্লাস ভার্বের বি3, হ্যাড প্লাস ভার্বের বি3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো যে আফটার এবং বিফোর দুইটার নিয়ম শেষ হয়েছে কিনা। আমরা তিনটা রুলস মনে করেছি এবং তিনটা রুলস আমরা পড়েছি, এই তিনটা রুলসে আমাদের কোনো সমস্যা আছে কিনা, তিনটা রুলসে আমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও তো দেখি, যে কোনো প্রবলেম হলো কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে দ্রুত জানাও। এই তিনটা রুলসে যদি সমস্যা থাকে আমাকে একটু দ্রুত একটু কাইন্ডলি জানিয়ে দিবা যে সমস্যা হয়েছে কি না। বুঝতে পারছি, ডান, ঠিক আছে ডান ভাইয়া। আচ্ছা তারপরও ঝাপসা মানে এই কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, মানে আচ্ছা ক্লিয়ার ভাইয়া, খুব ভালো লাগছে ক্লাস করে, ঠিক আছে ভাইয়া ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, শেষ পর্যন্ত নোট করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার রুলস খুবই গুরুত্বপূর্ণ, এটা শুধু একটার সাথে নাই, আমরা বলেছি রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম বা ভার্বের সঠিক রূপ চিহ্নিতকরণ করে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, টেন্স হয়ে যাচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, মানে মোটামুটি সবগুলোই রাইট ফর্ম অফ ভার্বের সাথেই জড়িত। তাহলে এখন আমরা 4, 5 এবং 6 নম্বর রুলসটা শিখবো। জাস্ট একটু মাথায় রাখবো যে কোন সেন্টেন্সে যদি দেখো নো সুনার, কোন সেন্টেন্সে দেখো স্কার্সলি, কোন সেন্টেন্সে যদি দেখো হার্ডলি, তাহলে নো সুনার ডট 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 কি হবে ভাইয়া দেন হবে, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে সেখানে এই যে এরকম থাকবে নো সুনার, একটা সেন্টেন্স থাকবে নো সুনার ডট 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 দেন, নো সুনার ডট 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 দেন ডট 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 ডট, এইরকম বিশাল একটা সেন্টেন্স থাকবে। তাহলে নো সুনার ডট ডট দেন রাখতেই হবে ওই সেন্টেন্সে। এখন হচ্ছে নিয়ম হচ্ছে ভাই নো সুনার ডট ডট দেন ডট ডট কি, তারপরে হার্ডলি অথবা স্কার্সলি ডট 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 ডট, এখানে আমরা জানি হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন ডট 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 ডট, তারপরে হার্ডলি ডট 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 ডট, এখানে হোয়েন অথবা বিফোর হয়, হোয়েন বা বিফোর ডট 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 ডট। তাহলে এখন এইভাবে যদি কোনো সেন্টেন্সে দেওয়া থাকে মাথায় রাখবা নো সুনার
স্কার্সলি, হার্ডলি। এদের পরে হবে কি ভাইয়া? এদের পরে হবে ভার্বের B3। কি হবে ভাইয়া? এদের পরে ভার্বের B3। আর মাথায় রাখবা B3 মানেই কি ভাইয়া? B3 মানেই হ্যাড প্লাস ভার্বের B3। হ্যাড প্লাস কি ভাইয়া? হ্যাড প্লাস ভার্বের B3। তাহলে নো সুনার কিন্তু একটা মূল শব্দ, তার সাথে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো যুক্ত হয়েছে দেখেই হ্যাড প্লাস ভার্বের B3 হয়েছে, হ্যাড প্লাস ভার্বের B3 হয়েছে। তাহলে মাথায় রাখবা নো সুনার হ্যাড, অর্থাৎ নো সুনার প্লাস হ্যাড প্লাস ভার্বের B3 হবে। এর পরে কি হবে ভাইয়া? এর পরে মাথায় রাখবে এর পরে ভার্বের B2। B2 মানে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন চলো আমরা एग्जांपल গুলো একটু দেখে নেই। তাহলে এইভাবে লিখে রাখবা নো সুনার ডট ডট ভার্বের B3 ডট ডট দেন ডট ডট ভার্বের B2, স্কার্সলি হ্যাড প্লাস ভার্বের B3 ডট ডট হোয়েন প্লাস ভার্বের B2, হার্ডলি হ্যাড প্লাস ভার্বের B3 ডট ডট হোয়েন ডট ডট ভার্বের B2। এইভাবে তিনটে স্ট্রাকচার লেখো, ফর एग्जांपल গুলো দেখো। এইখানে আসো 1 নম্বরে। এখন দেখো এই যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দা বেল, এই যে রিং আছে, আবার এই যে দেন আছে, দা ক্লাস আবার দা টিচার এন্টার দা ক্লাসরুম। এখন দেখো এই নো সুনার হ্যাড দেওয়া আছে, আমাকে কি করতে হবে ভাইয়া? ভার্বের B3 ফর্ম নিতে হবে, এই রিং এর ভার্বের B3 নিতে হবে, আর এই যে এন্টারের ভার্বের B2 ফর্ম নিতে হবে। তাই নো সুনার হ্যাড দা বেল, এই যে রিং এর B3 রাং, আর দেন the teacher entered B2 entered the classroom। তাহলে আমাদের মাথায় রাখতে হবে no sooner had প্লাস ভার্বের B3, তারপরে then এর পরে ভার্বের B2। ঠিক তেমনি ভাবে scarcely had he arrived at the bus station when the bus left থেকে left, এতটুকু এই যে arrived left। তারপরে hardly এই যে টেকের জায়গায় হবে কি? আমরা এখানে এই যে টেকেন, হার্ডলির পরে এখানে টেকেন, আর এই যে রানের জায়গায় র্যান। রানটা হচ্ছে ভার্বের B1 ফর্ম, রানটা হচ্ছে ভার্বের B1 ফর্ম, আর এই যে র্যান এটা ভার্বের B2 ফর্ম, ভার্বের B2 ফর্ম। তাহলে স্কার্সলি, হার্ডলি এবং নো সুনার হ্যাড। এখন আমাকে বলো এই তিনটাতে কোনো সমস্যা আছে কিনা? এই তিনটা মাথায় থাকবে না? নো সুনার হ্যাড, তাহলে আমাদের এই তিনটা নো সুনার হ্যাড ডট ডট 3 প্লাস দেন প্লাস ভার্বের B2, স্কার্সলি হ্যাড প্লাস ভার্বের B3 হোয়েন ডট ডট B2, হার্ডলি হ্যাড B3 হোয়েন ডট ডট B2। এখন এই তিনটা জাস্ট দেখো আমরা অলরেডি 6টা স্ট্রাকচার শিখে ফেলেছি, 6টা স্ট্রাকচার শিখে ফেলেছি। এইগুলো একটু মাথায় তুলে রাখো এবং খাতায় তুলে রাখো। সবাই একটু খাতা একটু তুলে ফেলো, তাহলে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা 6 নাম্বারটা শেষ করেছি, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা সিন্সের ক্ষেত্রে। সিন্স, কোনো সেন্টেন্সে যদি সিন্স থাকে, মাথায় রাখবা কোনো সেন্টেন্সে যদি সিন্স দেখো, সাধারণত এই সিন্স দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্সের আগে এবং পরে এই জাস্ট সিন্স, অর্থাৎ কোনো সেন্টেন্সে সিন্স মানে কি? এরা হচ্ছে পাস্টের কথা, অতীতের কথা বেশি করে। সিন্স কোন সেন্টেন্সে যদি সিন্স যুক্ত থাকে, মাথায় রাখবা কি ভাইয়া? সিন্স যদি কোনো সেন্টেন্সে, অর্থাৎ এই যে সিন্স আছে, যদি সিন্সের পূর্বে এবং হচ্ছে পরে দেখতে হবে। যদি সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট
প্রেজেন্ট টিতে ইনডিফিনিট এবং প্রেজেন্ট এই যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পিপি মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না কিন্তু। সিন্সের এই সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেন্সের পূর্বে আমি একটু ভালো করে লিখে দিই, দেখো এখান থেকে লিখি। এখানে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট। তারপরে যদি সিন্স থাকে, অর্থাৎ প্রথমেই সিন্স কথাটা মাথায় রাখবা, সিন্স যদি কোনো সেন্টেন্সে থাকে তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে, তারপরে কি লাগাবা, তারপরে পাস্ট ইনডিফিনিট, এতটুকুই পাস্ট ইনডিফিনিট, এইটুকু মাথায় রাখবা। সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই একটা দুইটা রুলস, জাস্ট এটা মনে করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, ভার্বের বি অন ফর্ম। আর পাস্ট পারফেক্ট মানে কি, পারফেক্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট মানেই জানি কি হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি হবে। তারপরে কি হবে ভাইয়া, এই সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের বি টু ফর্ম হবে, বি টু ফর্ম, ভার্বের বি টু ফর্ম। ফর এক্সাম্পল দেখো, ইট ইজ বললাম, দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইট ইজ প্রথমেই কি দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি গিভ আপ স্মোকিং, তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে নিতে হবে। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরেরটা কি হবে ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট। তাহলে গিভের জায়গায় কি হবে ভাইয়া, গিভের জায়গায় গেভ হবে, গিভের জায়গায় গেভ হবে, এতটুকু গেল। আর সিন্সের আরেকটা নিয়ম, সিন্সের পূর্বে যদি বি2 থাকে ভাইয়া, সিন্সের পূর্বে যদি বি2 থাকে, তারপরে যদি সিন্স থাকে, তাহলে পরে কি করবে ভাইয়া, পরে এই হ্যাড প্লাস ভার্বের বি থ্রি করে দিবা, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি করে দিবা। দেখো ফর এক্সাম্পল আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই যে কিন্তু আবার সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল দেখো, আমি বললাম মেনি ইয়ার্স পাস্টেড, এই যে পাস্টেড আছে কি ভাইয়া, বি2 তে আছে, সিন্স আছে আবার এখানে, তাহলে মিট আছে, এই মিটের জায়গায় কি হবে, হ্যাড মিট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের বি থ্রি, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি মানে কি ভাইয়া, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে সিন্স দিয়ে এই দুইটা যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করতে পারবেন কিনা, সিন্স দিয়ে যদি এই দুইটা প্রশ্ন আসে তাহলে কি আপনারা উত্তর করতে পারবেন? আচ্ছা, আশা করছি মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে আসব আর এই যে 9 নাম্বার স্ট্রাকচারটা দেখো। 9 নাম্বার স্ট্রাকচারে আমরা সবাই জানি মোটামুটি যে প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্বের বি থ্রি হয়। যেমন আমরা প্যাসিভ করতে যাই তখন কি করতে হবে, ভার্বের বি থ্রি করতে হবে। দিস ওয়ার্ক ওয়াজ, এই যে ডু বাই হিম, তাহলে ডুর জায়গায় কি হয়, ডান হয়। The problem has been solved by him, এই সলভের জায়গায় কি হবে, সলভেড হবে, এটা আমরা সবাই জানি। তাহলে 9 নাম্বার রুলসটা আমরা সবাই জানি। 10 নাম্বারটা একটু মাথায় রেখে দিবা, 10 নাম্বারটা গুরুত্বপূর্ণ। 10 নাম্বারটা কি ভাইয়া, গুরুত্বপূর্ণ। মনে রাখবা, একটি সিম্পল সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে, একটি সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় নাম্বার ভার্বের সাথে কি হবে ভাইয়া, আইএনজি যুক্ত হবে। দ্বিতীয় নাম্বার ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যদি পাশাপাশি দুইটি ভার্ব থাকে, একটি সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কি বললাম, জাস্ট মাথায় রাখবা, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। আমরা জানি একটি ধরো সাবজেক্ট, তারপরে একটা ভার্ব,
তারপরে আবার একটা ভার্ব। এখন যদি তোমাকে আমি যদি প্রশ্ন করি এই সাবজেক্টের এই প্রথম যে ভার্বটা আছে একে কোন ভার্ব বলা হয়? ফাইনাইট ভার্ব। একে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আর এই বাক্যের দ্বিতীয় ভার্বটা এটি কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমাকে একটু জানাও তো দেখি, ফাইনাইট নাকি নন ফাইনাইট? আমাকে একটু দ্রুত একটু জানাও তো দেখি। একটি সেন্টেন্সে ধরো তোমাকে উদাহরণ দিয়ে দেই, এটাই মনে করো যে একটি সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব আছে। আমি বললাম এখানে যে হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, তাহলে হি স, এই সটা দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, এই দুইটা ভার্ব। বলো তো এই সটা কোন ভার্ব হবে? এটা কি একটি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আর প্লেইংটা একটি কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমাকে একটু দ্রুত একটু জানাও তো দেখি তোমাদের মনে আছে কিনা, দ্রুত আমাকে একটু জানাবো। আমরা বলছি যে আজকে অল্প শর্টকাট টেকনিকেই আজকে কিন্তু রাইট ফর্ম ভার্ব শেষ করে দিব। দ্রুত আমাকে একটু জানাও, দ্রুত একটু জানাও, দ্রুত। সবাই একটু দ্রুত আমাকে জানাও যে বুঝতে পেরেছো কিনা, আমাকে দ্রুত একটু জানাও। দ্রুত দ্রুত বাবারা, দ্রুত একটু আমাকে জানাও যে বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে দ্রুত একটু জানাও। আচ্ছা, রাসেল মিয়া বলছেন স ফাইনাইট ভার্ব আর প্লেইং নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আর সবাই যারা যুক্ত আছো সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি বলো দেখি, সবাই একটু দ্রুত একটু জানাও। আচ্ছা, আমরা জানি একটি সেন্টেন্সের যেটি দুইটি পাশাপাশি যদি দুইটি ভার্ব থাকে আমরা নন ফাইনাইট ভার্ব চিনবো কেমনে বলো তো দেখি। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বটা চিনবো কিভাবে? ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, আইএনজি হয় এবং 2 + বি1 হয়, বি1 হয়, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই প্লেইংটা নন ফাইনাইট আর হচ্ছে শর্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব কি? একটি সেন্টেন্সের একটি মাত্র ভার্ব, সেটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি? তার তিনটা রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল রূপ, তিনটা রূপই আছে, মানে তিনটা ফর্মই হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে আশা করছি যে বুঝতে পেরেছো 10 নম্বর যে একটি সিম্পল সেন্টেন্সের, আচ্ছা একটি সিম্পল সেন্টেন্সের মাথায় রাখবা, একটি সিম্পল সেন্টেন্সের যদি দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? তৃতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এতটুকু মাথায় রাখবা। কিন্তু এই কথাটা একটু জাস্ট একটু মাথায় রেখে নাও, নোট 12 নম্বরটা একটু নোট করে নিবা, মাথায় রাখবা যে ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে ভার্বের আগে টু বসে। যদি উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য তো অবশ্যই থাকে, উদ্দেশ্য যদি বোঝায়, যেমন আমি লাইব্রেরি গিয়েছিলাম পড়তে, আমি হসপিটালে গিয়েছিলাম রোগী দেখতে বা রোগীর পেশেন্ট হিসাবে, তারপরে আমি বললাম যে আমি
সিনেমা হলে দেখতে গেছিলাম মুভি দেখতে, এরকম যদি উদ্দেশ্য বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের আগে কি বসবে ভাইয়া? দ্বিতীয় ভার্বের আগে টু প্লাস বিয়ন হবে। যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি টু নিউজ পেপার, টু রিড নিউজ পেপার। এইভাবে একটু মাথায় রাখবা যে দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তাহলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু প্লাস বিয়ন বসবে। আচ্ছা, তারপরে আমাদের 13 নম্বর রুলসটা মাথায় রাখবা, মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হয়। মডাল অক্সিলারি ভার্বের পরে যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, আউট টু, ইউজ টু, মাস্ট ইত্যাদির পরে এরপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি ক্যান ডু দা ইজিলি, তাহলে হি ক্যান ডু দা ইজিলি। আর তারপরে এভরিবডি শুড রেসপেক্ট দা প্রেজেন্ট, রেসপেক্ট রেসপেক্টই হবে। ইটি মানে ইট মে রেইন, রেইন টুডে হবে। তাহলে আমরা আশা করছি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বিয়ন ফর্ম হয়। আচ্ছা, তারপরে আমরা সাধারণত 14 নম্বর রুলসে চলে আসলাম। 14 নম্বর রুলসটা আমরা মাথায় রাখবো কি ভাইয়া? মাথায় রাখবো সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক কিছু শব্দ বা ফ্রেজ বোঝায় তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে মানে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যেমন tomorrow, the day after tomorrow, in future, next, এরকম থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা কি ভাইয়া? ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট, সেটাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আই শ্যাল গো টু ঢাকা টুমরো। এই টুমরো শব্দটা ছিল এইখানে, যে আই গো টু ঢাকা টুমরো, এইখানে লিখে দিলাম আই শ্যাল গো টু ঢাকা টুমরো। হি জয়েন দা দেয়ার, হি নেক্সট ডে, এই নেক্সট আছে তাই এর পূর্বে হি উইল জয়েন দেয়ার দা নেক্সট ডে। আশা করছি তোমরা 14 নম্বর রুলসটাও বুঝতে পেরেছো। আমরা বলছি যে আজকে আমরা শর্টকাট টেকনিকেই আজকে ইনশাআল্লাহ সবগুলো অনায়াসেই শিখতে পারবো। আচ্ছা, তারপরে 15 নম্বরে আমরা চলে যাচ্ছি। 15 নম্বরটা এটা অতটা দরকার নেই। 16 নম্বরটা তোমরা পারবা, সমস্যা নেই, একবার দেখলে তোমরা পারবা। 17 নম্বরটা একটু দেখাই দিচ্ছি। 17 নম্বরটা মাথায় রাখবে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এটার বাংলা অর্থ কি? এখনই উপযুক্ত সময়, এখন ই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের বাংলা কি? এখনই উপযুক্ত সময়। এই ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইমের পর যদি ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে কি করে দিবা ভাইয়া? ভার্বের বি টু ফর্ম লাগাবা। সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের বি টু ফর্ম লাগাবা। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস বি ওয়ান লাগাবা, তাহলে টু প্লাস বি ওয়ান লাগাবা। ফর এক্সাম্পল দেখো, ইট ইজ টাইম ইউ ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন এখানে একটু লক্ষ্য করো, ইট ইজ টাইমের পরে একটা কি সাবজেক্ট আছে না? ইউ একটি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থাকলে এই ফিনিশটা কি করতে হবে ভাইয়া? ফিনিশটা ভার্বের বি টু করতে হবে। যদি সাবজেক্ট না থাকে তখন কি করা লাগবে? সাবজেক্ট না থাকলে শুধু ফিনিশ অর্থাৎ টু প্লাস ফিনিশ, টু ফিনিশ লাগালেই হতো। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট নাই, টু ফিনিশ এ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা মোটামুটি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে আশা করলে মোটামুটি পারবা ইনশাল্লাহ। ভাইয়া আবার 14 নম্বরটা বলেন। আচ্ছা, আবার 14 নম্বরটা কি ছিল? তাহলে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ 14 নম্বর আবার যাচ্ছে, সমস্যা নাই। তাহলে 17 নম্বরটা একটু মাথায় রাখবা, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমটা থাকলে, যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে ভাইয়া? যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, যদি সাবজেক্ট না থাকে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু প্লাস বেস ফর্ম। 14 নম্বরটা একটু দেখি। 14 নম্বরটা কি ছিল? 14 নম্বরটা ছিল এই যে ভাইয়া, 14 নম্বরটা অর্থাৎ কোন শব্দের মাঝে যদি তুমি দেখো টুমরো, দ্য ডে আফটার টুমরো, ইন ফিউচার অথবা নেক্সট, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে ওই সেন্টেন্সটাকে তোমাকে করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স।
কোন সেন্টেন্সে যদি tomorrow, the next, the day after tomorrow, in next বা in future অথবা next যদি থাকে কোন ওয়ার্ডে বা কোন সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পরে একটি শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বি অন লাগাতে হবে। ফর এক্সাম্পল দেখো, আই, যেমন আই গো টু ঢাকা টুমরো, এই যে টুমরো ওয়ার্ডটা আছে একটি সেন্টেন্সে, তাই ওই শব্দটা সঠিক করার সময় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল লাগাতে হবে। এই যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। আশা করছি বুঝতে পেরেছো। এই পরেরটা আবার দেখো, হি জয়েন দেয়ার গো নেক্সট ডে, এই যে নেক্সট আছে তাই ওটা একটি ফিউচার টেন্স করতে হবে, তাই এর পূর্বে হি প্লাস উইল লাগাতে হবে। হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। মোটামুটি এখন বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তারপর 17 নম্বরটা আমরা শেষ করলাম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে চলে আসি। দেখো এই যে আমরা বললাম ইট ইজ হাই টাইম, এই যে সাবজেক্ট নাই, স্ট্যান্ডের জায়গায় এই যে টু স্ট্যান্ড লাগাতে হবে। স্ট্যান্ডের জায়গায় কি লাগাতে হবে, টু স্ট্যান্ড। আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো। 18 নম্বরটা গুরুত্বপূর্ণ। 18 নম্বরটা কি ভাইয়া, 18 নম্বরটা গুরুত্বপূর্ণ। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ, বাংলা অর্থ দাঁড়ায় যেন, যেন অর্থ দেয়। আর উইশ মানে কি, উইশ মানে হচ্ছে ইচ্ছা অর্থ দেয়। উইশ মানে কি, ইচ্ছা অর্থ দেয়। আমরা জানি এই উইশের পরে ভার্বের বি টু হয়, ভার্বের বি টু হয়, এটা আমরা পারবো। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, এইরকম। আচ্ছা, আর এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো কোন সেন্টেন্সের মাঝে বসে, আর এরা বেশিরভাগ ক্ষেত্রে মাঝেই বসে, শুরুতে বসে না, কারণ যেন শব্দটা প্রথমেই বসে না, মাঝে বসে। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি ভাইয়া, অ্যাজ দো। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পূর্বে যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে কি লাগাবা ভাইয়া, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স লাগাবা। কিন্তু প্রথমেই যদি দেখো অ্যাজ ইফ এর পূর্বেই যদি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, বি টু আছে, পরবর্তী অ্যাজ ইফ এর পরে কি লাগাবা, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি লাগাবা। হ্যাড প্লাস কি লাগাবা ইয়া, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি লাগাবা। এটাই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়ম। এটাই কি ভাইয়া, এটি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়ম। তাহলে এখন পরবর্তী এক্সাম্পলটা একটু দেখো, বলছে হি বিহেভস, এটা কি বলছে ভাইয়া, দেখো পরবর্তীটা কি বলছে, বলছে হি বিহেভস অ্যাজ ইফ হি বি এ লিডার। এই যে বিহেভস, আমরা জানি এস অথবা ইয়েস লাগালে ওটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে, বি অন আছে, তাহলে এই পরবর্তী ভার্বটা আমাকে কি লাগাতে হবে, ভার্বের বি টু লাগাতে হবে। তাই হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার, এখানে লাগা দিতে হবে ওয়ার। বিষয়টা বুঝতে পেরেছো। আর এই যে আই উইশ, আই এই যে ওয়ার, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। আচ্ছা, অ্যাজ ইফ এর আরেকটা নিয়ম মাথায় রাখবা, অ্যাজ ইফ এর প্রথমেই তো আমরা বলছি যে যদি অ্যাজ ইফ এর প্রথমে যদি বি অন হয়, অ্যাজ ইফ যদি বি অন হয় পরে কি লাগাবো, বি টু। কিন্তু প্রথমে যদি বি টু থাকে তাহলে কি লাগাবো, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি। এইটুকু দেখো যে এইখানে একটু দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি বে ইজ অ্যাবাউট বি টু, কারণ এখানে বি টু বি অন ছিল, এখানে বি টু হয়ে গেছে। আর এইটা একটু দেখো, হি স্পোক, এটা কি প্রথমেই বি টু দেওয়া আছে, বি টু আছে, তাহলে এই ডু এর জায়গায় কি হবে ভাইয়া, হ্যাড ডান, বি থ্রি করতে হবে, হ্যাড ডান। অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে কি সমস্যা আছে, এখন সবাই বলো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে কি কোনো সমস্যা, সবাই দ্রুত একটু কাইন্ড বলো। আর আজকে তোমরা কি শেয়ার ডান করেছো, শেয়ার কি এখনো ডান করেছো, শেয়ার কি করেছো সবাই, বন্ধু বান্ধবীদের কি মেনশন করেছো, দ্রুত একটু শেয়ার করো এবং বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দাও। সবাই আমাকে একটু দ্রুত একটু জানাও যে সবকিছু বুঝতে পেরেছো কিনা। আমাকে
দ্রুত আমাকে একটু জানাও ভাইয়েরা, দ্রুত দ্রুত যারা আছো সবাই একটু দ্রুত জানাও যে বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, আমাকে দ্রুত একটু জানাও। আচ্ছা, কোনো প্রবলেম নাই, ভেরি গুড। 20 নম্বর রুলসে আসতেছি আমরা। 20 নম্বর রুলস, আমরা উপস্থিতির সংখ্যা খুবই কম করে ফেলছি, এখন খুবই কম হয়ে গেছো কিন্তু তোমরা। আমি কিন্তু লাইভটা কেটে দিয়ে চলে যাব, কিন্তু তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম, খুবই হতাশ করে দিচ্ছে। এত কষ্ট করে সুন্দর করে বললো বোঝাই দিচ্ছি, তারপরে যদি না থাকো। এই 20 নম্বর রুলসটা গুরুত্বপূর্ণ, 20 নম্বরটা গুরুত্বপূর্ণ। হোয়াইল, এই হোয়াইল শব্দটা কোনো সেন্টেন্সে যদি থাকে মাথায় রাখবা, হোয়াইল মানেই মনে রাখবা হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব থাকে, মাথায় রাখবা এই হোয়াইল, এই হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কি থাকে ভাইয়া? সরাসরি ভার্ব থাকে, তাহলে এই ভার্বের সাথে কি করবা ভাইয়া? আইএনজি যুক্ত করে দিবা। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে ভাইয়া, তাহলে এই ভার্বটা কি করবা ভাইয়া? এই ভার্বটা আইএনজি যুক্ত করে দিবা। আর হোয়াইলের পরে, এই হোয়াইলের পরে যদি ভার্ব না থেকে যদি সরাসরি সাবজেক্ট থাকে, কি করবে ভাইয়া? যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে কি করবা ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস করবা। কি করবে ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায় ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস মানেই মনে রাখবা যে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো এখন এইখানে দেখো বলছে হোয়াইল, এই যে টেক ডিনার হি রিসিভ দা ফোন, অ্যানসারটা কি করতে হবে? হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে, তাহলে এটাকে কি করা লাগবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। হোয়াইল টকিং, এই যে এতটুকুই তোমার কাজ। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি লাগাবা। হোয়াইলের সাথে যদি সাবজেক্ট থাকে, ভার্ব না থেকে হোয়াইলের পরে যদি সরাসরি সাবজেক্ট থাকে, তাহলে কি করবে ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস করবে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ এবং ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো, হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড আই স হিম কামিং। তাহলে আমরা মোটামুটি এই হোয়াইলটা এখানেই মোটামুটি হোয়াইল দিয়ে আমরা শেষ করে ফেলেছি। তাহলে এখন এই যে 20টা যে রুলস পড়ে ফেলছি আমরা অলরেডি, 20টা রুলস। আমি কি এখানে লাইভটা কেটে দিব? আমি কি আজকের ক্লাসটা এখানেই শেষ করব? বলো, মাত্র 40টা রুলস যদি তোমরা এখন না পড়ো, বলো, মাস্টার বই বা অন্য বইগুলোতে হাজার হাজার রুলস দিয়ে দেওয়া আছে। আমি তো বলে দিয়েছি মাত্র 40টা রুলস। তোমরা যদি না করতে চাও তাহলে আমি আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে ক্লাস নিয়ে দেখবো ইনশাআল্লাহ। না ভাইয়া, অনেক কষ্ট করে আজ শেষ করেন এই টপিক ইম্পর্টেন্ট গুলো। তোমরা তো উপস্থিতি নাই ভাইয়া, উপস্থিতি না থাকলে, এত কম উপস্থিতি থাকলে ক্লাস নিতে মন চায়? বলো, এত উপস্থিতি কম হলে তো নিতে মন চায় না। লেস্ট, কোন সেন্টেন্সে যদি লেস্ট দেখো, লেস্ট দ্বারা দুটি ক্লজকে যুক্ত করে। লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসবে। শুড অথবা কি বসবে? মাইট বসবে। দ্বিতীয় সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। যেমন বলছে, যেমন দেখো, যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট, এই যে লেস্ট আছে, তারপরে ইউ ফেইল, এই ফেইলের পূর্বে কি হবে? ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ বি লেট ইন ইউর ক্লাস। তাহলে লেট আছে, তাহলে আমাকে কি লাগাতে হবে? দ্বিতীয় সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসাতে হবে। তাহলে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মাইট বি লেট ইন ইউর ক্লাস। তাহলে এইটুকু একটু মাথায় রাখবা ভাইয়া। কি মাথায় রাখবা? এটা মাথায় রাখবা যে লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। আচ্ছা, 22 নাম্বারটা দেখো। 22 নাম্বারটা মাথায় রাখবা
কোন সেন্টেন্সে যদি উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে, কোন সেন্টেন্স যদি উড দ্যাট দ্বারা শুরু হয় এবং শুরু হলে এই সাবজেক্টের পরে কুড বসাতে হবে। অর্থাৎ কোন সেন্টেন্স মনে করো উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, তাহলে তার সাবজেক্টের পরে কি বসবে? কুড বসবে। যেমন উড দ্যাট আই বি এ বার্ড, তাহলে অ্যান্সার হবে উড দ্যাট আই কুড। এই কুডটা যুক্ত করে দিতে হবে। পরীক্ষার হলে তোমাকে তো উত্তর করতে হবে না, জাস্ট অপশনগুলো দেখেই যেন করতে পারো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা এটুকু 23 নাম্বার, ইজ অন অফ এইদার এভরি নেইদারের পরে কোন সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এদের পরে ভার্বটাও সিঙ্গুলার হয়। আমরা জানি এগুলো, ইচ অফ এইদার নেইদার এভরি এভরিওয়ান এনিবডি নোবডি সামবডি ইত্যাদি গুলো ভার্বের যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটাকে সিঙ্গুলার হয়। আচ্ছা, আর আরেকটা 24 নাম্বার রুলসটা পড়বা, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। 24 নাম্বারটা মনে রাখবা, আর্টিকেল অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় সেখানে ভার্বটা প্লুরাল হয়, দি প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্বটা প্লুরাল হয়। এই যে দা বার্টিয়াস টু বি এ ব্লেসেড, তাহলে টু বার্টিয়াস আর ব্লেসেড। দা পোর, দি প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এই লিভ লিভই হবে, কারণ লিভ ভার্ব জন্মগতভাবে প্লুরালে থাকে, এর সাথে এস অথবা এস যুক্ত হলে তারা সিঙ্গুলার হয়। তাহলে এইটুকু মাথায় রাখবা, দি প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল, দি প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল। আচ্ছা, 26 নম্বরে ইট দ্বারা শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়। ইট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা ভার্ব সিঙ্গুলার হয়। ইট টু বি ডিফিকাল্ট টু ডু, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইয়োর হু হ্যাভ ডান দিস, এতটুকু একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপরে তোমাদের জন্য 28 নাম্বার, 28 নাম্বারটা গুরুত্বপূর্ণ। যদি কোনো সেন্টেন্সে দেখো লেট, কোনো সেন্টেন্সে দেখো হ্যাড বেটার, কোনো সেন্টেন্সে দেখো হ্যাড রাদার, কোনো সেন্টেন্সে দেখো উড বেটার, কোনো সেন্টেন্সে যদি দেখো উড রাদার, এইসব ইত্যাদি যদি থাকে তারপরে ভার্বটা বি অন ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। এরপরে ভার্বের বি অন ফর্ম বা ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই উড রাদার, এই যে ডাই দেন, এই যে বেগ বেগ অর্থাৎ ভার্বের বি অন ফর্ম। ইউ উড রাদার লেট মি, এই গো গোই থেকে যাবে। তাহলে এটা মাথায় রাখবা, উড রাদারের পরে ভার্বের বি অন, উড রাদার, হ্যাড বেটার আর হ্যাড রাদার এগুলোর পরে ভার্বের বি অন ফর্ম বসে। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে বলা হয় ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সকে কি বলা হয় ভাইয়া? ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স একটি কমপ্লেক্স সেন্টেন্সে হয়। কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্সে 2টি পার্ট থাকে, একটা ইফ ক্লজ থাকে আর একটি হচ্ছে রেজাল্ট পার্ট বা মেইন ক্লজ থাকে। ইফ ক্লজে শর্ত দেয়া থাকে, ওই শর্ত পূরণে যারা ব্যবহৃত হয় তাদেরকে কি বলা হয় ভাইয়া? তাদেরকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্সে জাস্ট মাথায় রাখবা ইফ, এই ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডেফিনিট, এই প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এই প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তারপরে কি হবে ভাইয়া? তারপরে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। এটি কোনটা সেন্টেন্স? এটি জিরো কন্ডিশনালের নিয়ম। অথবা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তারপরে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এইটা। 2 নাম্বারটা মাথায় রাখবা, চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটাও জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনালের গঠন কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট এবং ইফ প্লাস প্রেজেন্ট অর্থাৎ ইফ প্লাস ফিউচার ইনডেফিনিট, ইফ প্লাস ফিউচার ইনডেফিনিট। যেমন আমি তোমাকে বললাম এইরকম যে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, এটা কি? ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের রুলস কি ভাইয়া? সেকেন্ড কন্ডিশনাল এই ইফ প্লাস পাস্ট টেন্স অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ইফ প্লাস ভার্বের বি2 হলে দ্বিতীয় জায়গায় হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের কি? বেস ফর্ম, ভার্বের বি অন ফর্ম।
ভার্বের বি অন ফর্ম, এটা সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি ভাইয়া? থার্ড কন্ডিশনালটা মাথায় রাখবা, ইফ, এই ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের বি থ্রি, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি, দ্বিতীয় সাবজেক্টের জায়গায় হবে সাবজেক্ট প্লাস উড, কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি। এই চারটা রুল যদি মাথায় মনে থাকে তাহলে, হ্যাঁ এই তো 0 সেকেন্ড ফার্স্ট সেকেন্ড, এর তাহলে কি হবে ভাইয়া? এরা হচ্ছে 0 1 থার্ড কন্ডিশনাল হয়ে গেল। তাহলে এই যে এই চারটা যদি মাথায় থাকে তাহলে দেখো অনায়াসেই উত্তর করতে পারবা। দেখো 1 নাম্বারটা, এই एग्जांपल গুলো জাস্ট একটু দেখো, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস দা লাইফ, এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ হি রিডস মোর হি পাস, মানে হি উইল পাস দা এক্সামিনেশন। এগুলো অনায়াসেই উত্তর করতে পারবো, যেহেতু আমরা ওখানে বলে দিয়েছি, তাহলে এগুলোর আর দেখানোর দরকার নাই, এমনিতেই তোমরা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এই যে টু ব্যতীত প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, এইগুলো টু ব্যতীত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর 33 নাম্বারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 33 মনে রাখবা, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এদের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ঢাকা কেম টু, মানে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, তাই ফাউন্ড আছে ফাইন্ডিং এ জব, ফাইন্ড এ জব। তারপরে আই ক্যান নট হেল্প লাফ, আই ক্যান নট লাফিং, এতটুকু মাথায় রাখবা। আর একটু তোমাদের তথ্য দেই, যে আমরা এখানে যে বললাম ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে কি হলো ভাইয়া? এদের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হলো। কিন্তু এই হেল্পটা যদি বাদ দিয়ে দেয়, ক্যান নট বাট এবং কুড নট বাট, তাহলে কিন্তু ভার্বের বি অন হবে, এটুকু মাথায় রাখবা। ভার্বের কি হবে ভাইয়া? বি অন হবে, ভার্বের বি অন হবে, এটুকু মাথায় রাখবা। যদি ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের জায়গায় ক্যান নট বাট, কুড নট বাট, তাহলে ভার্বের বি অন হবে। আচ্ছা, আর ইউজ টু মাথায় রাখবা, ইউজ টু, এই ইউজ টু মানে একটি সেমি মডাল, অর্থাৎ সেমি মডাল ভার্ব হচ্ছে 3টা ভার্ব। সেমি মডাল ভার্ব কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে ইউজ টু, একটা হচ্ছে ডেয়ার, একটি হচ্ছে ডেয়ার, আর একটা হচ্ছে নিড। এই 3টাকে বলা হয় সেমি মডাল। এরা মডাল ভার্ব হিসেবেও কাজ করে এবং মেইন ভার্ব হিসেবেও কাজ করে, দেখে তাদেরকে বলা হয় সেমি মডাল। আচ্ছা, এই ইউজ টুর নিয়মটা একটু পড়বা। এই ইউজ টু মাথায় রাখবা, এই ইউজ টু যদি প্রথমে সাবজেক্ট প্লাস ইউজ টু হয়, তারপরে ভার্বের বি অন হয়। কিন্তু সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি হয়, তারপরে যদি ইউজ টু হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, এটুকু মাথায় রাখবা। এই দুইটা নিয়ম, ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম। আর সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু, তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, এই তো সারিয়ার কন্ডিশনালে বস আমি, ভেরি গুড ভাইয়া, সবকিছুতেই বস হতে হবে, শুধু কন্ডিশনালে না, সবকিছুতেই বস হতে হবে ভাইয়া। চান্স পেতে হবে, শক্তি রাখো মনে, দৃঢ় প্রত্যয় নাও, আমাকে জয়ী হতেই হবে, এই গল্পে জয়ী হতে হবে। শুধু চান্স পাওয়ার জন্য পড়বা না, কিসের জন্য পড়বা ভাইয়া? পড়বার সব বাবা মার চোখের স্বপ্ন, বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে, পাড়া প্রতিবেশীদের তোমার দিকে কুনজরে তাকিয়ে আছে, সবাই বলছে যাতে চান্স না হয়, কিন্তু তোমাকে ওটা দেখিয়ে দেওয়ার জন্য চান্স পেতে হবে। শুধু তোমার নিজের জন্য নয়, অন্যকে দেখানোর জন্য চান্স পেতে হবে। আচ্ছা, তারপরে কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস বি অন হয়, তারপরে ভার্বটা সিঙ্গুলার হয়, মাথায় রাখবা। আচ্ছা, তারপরে মাথায় রাখবা সর্বশেষ যেটা আসবো সেটা একটু মাথায় রাখবা। এই যে এই কয়েকটা ওয়ার্ড দিয়ে আজকের আমরা শেষ করব 40 নাম্বারটা, আর নেব না, তোমাদের উপস্থিতির সংখ্যা কম। সাধারণত নিচের লিখিত ভার্বগুলোর পরে জিরান্ড বসে। জিরান্ড বলতে ভার্বের সাথে আইএনজি হয়। কোনগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয়? এই যে অ্যাডমিট, এনজয়, রিপোর্ট, অ্যাপ্রিসিয়েট, ফিনিশ, রিসেন্ট, অ্যাভয়েড, মাইন্ড, রিসিস্ট, মিস, রিসুইম, কনসিডার, পোস্টপোন, রিক্স, ডিলাই, প্র্যাকটিস, সাজেস্ট, স্কোপ, ইমাজিন, সেভ, রিকল, প্রিভেন্ট, প্রপোজ, স্টপ, ডেনি, কোইট। এইগুলোর পরে ভার্বের সাথে কি হয় ভাইয়া? আইএনজি হয়। এই কয়েকটা ওয়ার্ড একটু লিখে নাও।
লিখে নিয়ে একটা উদাহরণ লিখে নাও। আজকের আমরা এখানেই শেষ করব, যাতে আমাদের আর কোনো সমস্যার ফেস না করতে হয়। তাহলে এই কয়েকটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আজকের আর আমরা এক্সট্রা রুল গুলো পড়াচ্ছি না, 40টা রুলস আছে, তাছাড়া এখানে আমাদের এক্সট্রা করেও রুলস দিয়ে দেওয়া আছে, এক্সট্রা রুলসও দিয়ে দেওয়া আছে, কিন্তু এক্সট্রা রুলস আর তোমাদের দেখাচ্ছি না, কারণ উপস্থিতি তোমরা কমে এসেছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য মন থেকে দোয়া।